এদিকে জামাত বিএনপির নেতাকর্মীদের পিটালেয়া আওয়ামী লীগ। শেখ হাসিনার নির্দেশে অ্যাকশন শুরু নিষিদ্ধ ছাত্রলীগের। ফেঁসে গেল হাসনাত, সার্জিস ও আসিফ। সংঘর্ষ বাধে আওয়ামী লীগ সমর্থকদের সাথে। রণক্ষেত্রে পরিণত হয় গোলপট্টি এলাকা। প্রায় আধা ঘন্টা চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আর ককটেল বিস্ফোরণ। আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে হামলা, ছাত্রদল জামাতের 5 নেতা আহত। ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল ধাওয়া করে হামলার শিকার হয়েছেন ছাত্রদল ও জামাত ইসলামের নেতাকর্মীরা। এতে 5 জন আহত হয়েছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, মুজিব সৈনিকদের ধামাকা যেন থামছেই না। এবার সংসদ ভবনে নতুন ব্যানার এবং সেই ব্যানারে লেখা আছে শেখ হাসিনার প্রত্যাবর্তন 2.0। তাহলে কি প্রত্যাবর্তন 2.0 আসলেই হচ্ছে? শেখ হাসিনা কি সত্যি ফিরে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন? রাজনৈতিক তৎপরতায় আওয়ামী লীগ বর্তমান সময়ে বিগত 1.5-2 বছরে যা করতে পারেনি, এই 1 মাসে তার 90% কিন্তু করে ফেলেছে। এনসিপির রাজনীতি নিয়ে একটা বড় খবর এসেছে। এনসিপির রাজনীতিতে খুব শীঘ্রই সার্জিস, হাসনাত এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 3 জনের জন্য যে 3টা বড় পদ নির্ধারিত আছে সেই পদ তারা হারাচ্ছেন। তাদের মধ্যে এক ধরনের নেতৃত্বের বড় দ্বন্দ্ব শুরু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে হামলা, ছাত্রদল জামাতের 5 নেতা আহত। এটা শিরোনাম করছে আমার দেশ পত্রিকা, তো তারা একটু এরকম করবে, কিন্তু আমি বিষয়টা আপনাদেরকে বলি। ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল ধাওয়া করে হামলার শিকার হয়েছেন ছাত্রদল ও জামাত ইসলামের নেতাকর্মীরা। এতে 5 জন আহত হয়েছে। ছাত্রলীগ এবং যুবলীগ তারা একটা মিছিল করতেছে, সেই মিছিলে ধাওয়া করছেন, কিন্তু একেবারে নতুনত্ব, নতুন কৌশল আমি দেখলাম। সবই মানে নতুনত্বে ভরা। আমি এই বিষয়টা আপনাদেরকে বলি। স্থানীয় সূত্র সংশ্লিষ্ট নেতাকর্মীরা যে বিষয় যা জানাইছেন, এখানে বলা হয়েছে সোহেলপুর ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেলে ঝটিকা মিছিল বের করেন, মোটরসাইকেলে। এই সময় তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেন। মানে ঝটিকা মিছিল বের করলে আতঙ্ক সৃষ্টি। এই যে ঝটিকা মিছিল মানে কি, তারা যেহেতু মোটরসাইকেলে ঝটিকা মিছিল বের করছেন, এখানে তো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের মিছিল মানে কি, জয় বাংলা স্লোগান, জয় বঙ্গবন্ধু স্লোগান, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, তারা তো বর্তমানে এই স্লোগানগুলো দেন। তাহলে এই স্লোগানগুলো শুনলে আতঙ্ক সৃষ্টি হয় কাদের মনে? কারা বলতে পারেন যে আতঙ্ক সৃষ্টি করতেছে? আমরা তো দেখি রাস্তাঘাটে, স্টেশনে, শহরে, রাজধানীর রাজপথে যখন এই ধরনের স্লোগান দেওয়া হয়, পথচারী, রিক্সা চালক, ভ্যান চালক, গাড়ির ড্রাইভার, হেল্পার, যাত্রী, ফুটপাতের ব্যবসায়ী তারা হাতে তালি দেন, উৎসাহ দেন। মানে এই স্লোগানগুলো শুনলে তাদের ভালো লাগে। কিন্তু এখানে বলা হয়েছে যে তারা মোটরসাইকেলে একটা ঝটিকা মিছিল বের করছেন, সেই ঝটিকা মিছিলের যে স্লোগান এটা নাকি আতঙ্ক সৃষ্টি করতেছে। আচ্ছা, তারপরে চেষ্টা করছি, খবর পেয়ে বিএনপি ও জামাতের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নেন। অর্থাৎ যখন এই খবরটা পান বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা যে ওই তো যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ মোটরসাইকেলে মিছিল করতেছে, তারা তো ধাও করে চলে আসছেন। কোন দিকে গেছে বলে ওই দিকে গেছে, তারা ওই দিকে পিছু নিচ্ছেন। পার্শ্ববর্তী বুধহল ইউনিয়নের মালিহাতা শান্তিনগর এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা কয়েকজন তাদের উপর অতর্কিত হামলা করে। এতে 5 জন আহত হন। পরে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়। মানে বিষয়টা আমার ভাষায় আমি আপনাদেরকে বলি। মানে যখন এই জামাত এবং বিএনপি নেতাকর্মীরা খবর পাইছে যে ওখানে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ মোটরসাইকেলে স্লোগান দিচ্ছেন, মিছিল করতেছেন, তখন তারা পিছন থেকে মোটরসাইকেল নিয়ে এসে তাদের পিছন যান। এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করছে কি, তারা কিছু দূর যাওয়ার পরে এখানে লেখা আছে যে তারা ওত পেতে থাকা, এই যে মানে পার্শ্ববর্তী বুদল, মানে যেখানে মিছিল করছেন তার পার্শ্ববর্তী ইউনিয়ন। তাহলে ভাবুন, একটা ইউনিয়নে মিছিল করছেন একটা জায়গাতে, সেখান থেকে পিছু নেওয়া হয়েছে পার্শ্ববর্তী ইউনিয়নে গিয়ে ওই ছাত্রলীগের বা লীগের নেতাকর্মীরা তারা ওত পেতে আসছেন, যে আসো তোমরা, ওত পেতে আসে। তখন ওইখান থেকে মোটরসাইকেল নিয়ে যেতেছে, তারা তো খুঁজতেছে। তখন এখানে বলা হয়েছে অতর্কিত হামলা চালায় লীগের নেতাকর্মীরা। এতে 5 জন আহত হন। 5 জনই বিএনপি জামাতের নেতাকর্মী, মানে ছাত্রলীগের কোনো নেতাকর্মী আহত হয় নাই, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এই যে নিউজটা, এই নিউজটা যখন আমি শুনলাম, আমি পড়লাম, তার তো 2-3 ঘন্টা আগেই আমি আলোচনা করেছি। শুধুমাত্র ছাত্রলীগ করার পরিপ্রেক্ষিতে তাদের উপর মব সৃষ্টি করা, তাদেরকে হেনস্থা করে কি করা হয়, তাদেরকে মারধর করা হয় এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়, পুলিশ তাদেরকে নিয়ে যায়। মানে
ছাত্রলীগ লীগের কলিজা বের করার দায়িত্ব শিবির স্বার্থশক্তি নিয়েছে। আর মোটর সাইকেলে চড়ে তারা কি করছে আপনি একটু ভাবুন না, তারা কি করছে। হ্যাঁ, এইটা যদি আপনি আইনগতভাবে আপনি যদি নিজের হাতে আইনটা না তুলে নেন তাহলে কেমন হতে পারে যে একটা বাজারে আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটর সাইকেলে স্লোগান দিচ্ছেন, মিছিল করতেছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আইন প্রশাসনকে আপনি জানান, আইন শৃঙ্খলা বাহিনী আসুক, তাদেরকে ধরুক বা সেখানে তারা যেন মিছিল না করতে পারে। এইটা হলো আইনের। কিন্তু আপনারা কি করলেন, হ্যাডাম দেখাইলেন। আপনারা কি করলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য পিছনে মোটর সাইকেল নিয়ে ধাওয়া করলেন। মোটর সাইকেল নিয়ে ধাওয়া করলে এখন তো বলে মানে যখন দেওয়ালে পিঠ থেকে যায় কি করবে তারা, একটা পর্যায়ে তারা হ্যাঁ ঠিক আছে তোমরা ধাওয়া করছো, আমরা এখন প্রতিরোধ করব। প্রতিরোধের মুখে পড়ে কি হলো, এই যে মার খাইলো, এই মারটা তো বোনাস খাইলো। লীগের নেতাকর্মীরা যে মারটা দিছে, পত্রিকার ভাষায় এখানে লেখা আছে আহত, জানি না কতটুকু আহত হয়েছে এবং আদৌ প্রকৃত ঘটনা, কারণ এই সমস্ত পত্রিকায় বিশ্বাসযোগ্য সেরকম হয় না, কিন্তু ঘটনা তো ঘটছে। এখন হয়তো বা তাদেরকে আইন প্রশাসন পরবর্তীতে খোঁজ খবর নেবে, কিন্তু এটা তো আইন নিজের হাতে তুলে নেওয়া। কেন আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন? তাদের এটা মনের শান্তি। তারা তো কারো বাড়িতে গিয়ে আক্রমণ করে নাই, কোনো দোকানপাট আক্রমণ করে নাই, এমনকি অন্য কোনো দলের কার্যালয়ে গিয়ে আক্রমণ করে নাই। 5ই আগস্টের পরে তো লীগের প্রতিটা কার্যালয়ে আমরা দেখছি ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট হয়েছে। তারপরে তো তারা এ পর্যন্ত কোনো জায়গায় গিয়ে স্লোগান দিতে অগ্নিসংযোগ, লুটপাট এগুলো করে নাই, ওই কাজে পুনরাবৃত্তি করে নাই। তারা কি করতেছে, তারা কিছু সংখ্যক লোক একত্রিত হইতেছে, মোটরসাইকেলে শোডাউন দিতেছেন এবং তারা স্লোগান দিতেছেন। এর জন্য তাদেরকে ধাওয়া করতে হবে? এই যে পাল্টা মানে ইটকেল মারলে পাটকেল খেতে হয়, টানা চর দিতে গিয়ে মানে ছোটা চর দিতে গিয়ে টানা ঘুষি খেয়ে আসলেন, বিষয়টা কেমন হলো? এখন সেটা নিয়ে পত্রিকা হইতেছে, পত্রিকা এখন সারা দেশবাসী, সারা বিশ্বব্যাপী জানতেছে যে ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ধাওয়া করে নিজেরাই 5 জন আহত। এই নিউজটা শোনার পরে জানি না আপনার মনের মধ্যে কোন বিষয়টার উদয় হবে, তবে আমি আপনাদেরকে বলতে পারি এই নিউজটা শোনার পরে আমার কাছে মনে হলো ওই যে আমি অতীতের কথাগুলো বলছি, প্রথমেই বললাম না যে গরিবের কথা বাসি হলে কাজে লাগে, বাসি হওয়ার আগেই তো কাজে লাগতেছে। আসলে কথা তো মিলে যাচ্ছে, আসলে কথা তো শতভাগ মিলে যাচ্ছে। আমি 2 ঘন্টা 3 ঘন্টা আগেই গত ভিডিওতেই বলেছি যে এই যে আজকে মব করা হইতেছে, তারা শুধুমাত্র লীগের কোনো সংস্পর্শ বা ঘ্রাণ গন্ধ তাদের শরীরে থাকলেই হলো। তারা বাজার করতে গেছেন, চাষটলে একটা চা খাইতে গেছেন, আপনারা 10-12 জন ধরে তাকে মব করলেন, মারধর নৃশংসভাবে প্রহার করলেন, করে তুলে দিলেন। এইটা কি? তাদের তো দেওয়ালে পিঠ থেকে গেল। এটা তো বৃহৎ একটা সংগঠন, তারা প্রতিরোধ করবে না, এক সময় ঘুরে দাঁড়াবে না? এই তো ঘুরে দাঁড়ানো শুরু করছে। আমি আপনাদেরকে এই কথাগুলো কেন বলি আপনাদেরকে, দেখেন যে দলের নেত্রী এরকম অবস্থায় থেকে এই ধরনের কথা বলেন, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করি। শুধু তাই না, আমি কথা দিচ্ছি জি, যারা তোমাদের উপর অত্যাচার করছে, নাম ঠিকানা এখন থেকে সব জোগাড় করে রেখে দাও, জি সব মাননীয় লিখিত রাখো। লিপিবদ্ধ করে রেখেছি। ওইগুলির নাকে খত দেওয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে ছাড়াবো, ওরা জয় বাংলা স্লোগান দেবে। সেই নেত্রীর নেতাকর্মীদের বিরুদ্ধে লাগতে গেলে তো একটু আপনাকে ভাবতেই হবে, কারণ তারা যদি প্রতিরোধ করতে শুরু করে, এটা শুধু আমি বলতেছি না, তাদের প্রতিপক্ষ জানে, বিরোধীরাও জানে, শত্রুপক্ষ জানে এবং দেশের সাধারণ মানুষও জানে যে এরা যদি প্রতিরোধ করতে শুরু করে তাহলে কোনো উপায় নাই, দেশে একটা গৃহযুদ্ধের পর্যায়ে চলে যাবে। যার কারণে বারবার সচেতন করি আপনাদেরকে, কি দরকার তারা একটা মিছিল করবে, করুক না, করে চলে যাক, কার কি হলো? আপনার যদি সহ্য না হয় আপনি পুলিশকে ফোন দেন, কিন্তু আপনি সেখানে যাবেন, বারবার তো তারা মার খাবে না, তারাও তো রক্তে মাংসে গড়া মানুষ। আর সংখ্যার দিক দিয়ে, জনবলের দিক দিয়ে তো তারা কোনো অংশে কম না। এরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে তাদের লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার সমর্থক নেতাকর্মী স্ট্যান্ড বাই আছে। কেন তাদেরকে প্রতিরোধ করতে হবে? কেন তাদের উপর মপ করতে হবে? এখন থেকে ভাবতে হবে, যারা এই সমস্ত চিন্তা ভাবনা করেন একটু নিজেকে নিয়ে ভাবেন। আপনি একটা রাজনৈতিক দলের নেতা বা কর্মী, আপনি কি ঠেকা পড়ছে আপনি লীগের নেতাকর্মীদের উপর আপনার অত্যাচার করতে হবে? এটা তো অন্যায়, আপনি সব দিকে অন্যায়, রাজনৈতিকভাবে আপনার অন্যায়। এমনকি বর্তমান সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব তিনি তো স্পষ্ট ভাষায় বলছেন মবের কোনো স্থান নাই। তাহলে মব করতে কেন যান? 10 জন 20 জন 50 জন মানুষ মোটরসাইকেল নিয়ে শোধন দিয়েছে, তাদেরকে ধাওয়া করার কি দরকার? এই যে 5 জন আহত হাসপাতালে, এখন মায়া কান্না, এই তো বিষয়। তাহলে কি প্রত্যাবর্তন 2.0 আসলেই হচ্ছে? শেখ হাসিনা কি সত্যিই ফিরে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন? একটু সচেতনভাবে খেয়াল করলে দেখবেন দেশের আনাচে কানাচে দৃশ্যপট কিন্তু বদলাতে শুরু করেছে। এই যে ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, কিংবা শরীয়তপুরের জাজিরায় কৃষকের পাকা ধান কেটে দেওয়ার সেই ভাইরাল ভিডিও,
এগুলো কি নিছক কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে হয় আপনার? মোটেও না, এগুলো একটা সুগভীর পরিকল্পনার অংশ। পরিসংখ্যান বলছে 2024 সালের আগস্ট থেকে শুরু করে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 18,000-এরও বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এত ব্যাপক ধরপাকড়, এত আইনি চাপ, এত বিধিনিষেধ, তারপরও তারা মাঠে নামার সাহস পাচ্ছে কোথা থেকে? সেখানে কিন্তু আসল টুইস্ট। রাজনীতিতে যখন মানুষের পিঠ একেবারে দেয়ালে ঠেকে যায়, তখন তারা মরিয়া হয়ে ওঠে। আর সেই মরিয়া ভাবটাই এখন আমরা মাঠে ঘাটে সব জায়গায় কিন্তু আওয়ামী লীগের হয়ে দেখতে পাচ্ছি। এই যে একটা নীরব পুনরুত্থানের চেষ্টা, এটা কি সরকার কোনোভাবে বুঝতে পারছে না? অবশ্যই পারছে, আর পারছে বলেই তাদের ভেতরে এক ধরনের প্রবল অস্বস্তি বর্তমান সময়ে এই বিষয়গুলো নিয়ে কাজ করছে। একটা ছোট্ট উদাহরণ দিলেই আপনারা বিষয়টা খুবই পরিষ্কারভাবে বুঝতে পারবেন। নেত্রকোনার কলমাকান্দায় সাব রেজিস্ট্রার অফিসে সিটিজেন চার্টারে বঙ্গবন্ধুর একটি সাধারণ উক্তি লেখা ছিল, যেখানে বলা হয়েছে সরকারি কর্মচারীদের জনগণের সেবক হতে হবে, জনগণের সাথে মিশে যেতে হবে। এই লেখাটা দেখে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, যিনি নিজে আইনের একজন মানুষ, তিনি রীতিমতো তেলে বেগুনে কিন্তু চলে উঠলেন। কিন্তু কেন? এটা সাধারণ বাণী দেখেই যদি রাষ্ট্রের এত বড় একজন দায়িত্বশীল ব্যক্তিকে এমন প্রকাশ্য প্রতিক্রিয়া দেখাতে হয়, তবে বুঝতে হবে ভেতরে ভেতরে আতঙ্কের শিকড়টা ঠিক কতটা গভীরে পৌঁছেছে। যেখানে বর্তমান শাসক গোষ্ঠী কথায় কথায় সংবিধান রক্ষার কথা বলে, সেখানে সংবিধান যাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে তার একটি কথায় এত ভয় আসলে কেন? ভয়টা আসলে ওই কাচের ফ্রেমে বাঁধানো বাণীতে নয়, ভয়টা হলো সেই বাণীর পেছনে লুকিয়ে থাকা বিশাল ছায়াকে ঘিরে। দেখুন সুপ্রিয় দর্শক, রাজনীতির এই সুবিশাল দাবা খেলায় এখন একটা অদ্ভুত সমীকরণ কিন্তু তৈরি হয়েছে। মাঠে বিএনপি, জামাত এবং এনসিপি সবারই আলাদা আলাদা রাজনৈতিক দর্শন এবং এজেন্ডা আছে, কিন্তু তারা কেউ কারো বিরুদ্ধে খুব একটা কঠোর বা সাংঘর্ষিক অবস্থানে যাচ্ছে না। কেন যাচ্ছে না? এই প্রশ্নটা নিশ্চয়ই আমার মতো আপনাদের মনেও ঘুরপাক খাচ্ছে, এবং সেই প্রশ্নের উত্তরটাই এখন আপনাদেরকে দিব। তবে সুপ্রিয় দর্শক, সেই প্রশ্নের উত্তরের দিকে যাওয়ার আগে আমি মুদ্রার উল্টো পিঠের একটা কথা বলেছিলাম, সেই কথাটা একটু আপনাদের কাছে পরিষ্কার করে নিতে চাই। আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমরা কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যকার একটি সমঝোতার গুঞ্জন প্রায় সময় শুনে থাকি। কেন শুনে থাকি? শুনে থাকি এজন্য যে বর্তমান সময়ে বিএনপি প্রবল পরিমাণে চাপের মধ্যে রয়েছে। যেমন আন্তর্জাতিক চাপ রয়েছে, তেমনি অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধী দলগুলোর চাপ রয়েছে। এখানে জুলাইকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগকে কেন্দ্র করে এই যে চাপ সমূহ, এই চাপ সমূহ থেকে বিএনপি সরকার কিন্তু দেশ পরিচালনা করতে গিয়ে নানাভাবে হিমশিম খাচ্ছে, এবং তাদের সাথে শক্ত যে রাজনৈতিক প্রতিপক্ষ দরকার, সেই রাজনৈতিক প্রতিপক্ষ মাঠে নেই। এবং যখন রাজনীতির মাঠে একটি শূন্যস্থান তৈরি হয় বা শক্ত প্রতিপক্ষ মাঠে না থাকে, তখন যারা বিরোধী দলে থাকেন তারা শক্ত প্রতিপক্ষ না হলেও তারা এমন কিছু চাপ সৃষ্টি করেন যে চাপগুলোর কারণে শাসক গোষ্ঠী রীতিমতো হিমশিম খেতে হয়। এমনকি তাদের হিমশিমের সর্বোচ্চ যে পর্যায়, সেই পর্যায়ে কিন্তু তাদের ক্ষমতার পতন পর্যন্ত গিয়ে ঠেকে। এখন এই যে সার্বিক পরিস্থিতিটা নিয়ে কিন্তু বিএনপি সরকার বর্তমান সময় অনেক বেশি চিন্তিত। তারা ইচ্ছে করলেই কিন্তু আওয়ামী লীগকে ডাক দিয়ে ফেরাতে পারছে না, আবার ইচ্ছে করলেই বর্তমান সময়ে জামাত, এনসিপি কিংবা জুলাই কেন্দ্রিক যে দাবি দাবাগুলো রয়েছে, সেই দাবি দাবাগুলো তারা বাস্তবায়নও করতে পারছে না, বা তাদের দাবি দাবাগুলো মেনেও নিতে পারছে না। যার কারণে তাদেরকে ঘিরে কিন্তু বর্তমান সময়ে বা তাদের পতন করার জন্য বর্তমান সময়ে একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র বা রূপরেখা তৈরি হওয়া শুরু হয়েছে। এখানে যেমন আন্তর্জাতিক লবিং রয়েছে, পরাশক্তিদের হাত রয়েছে, ঠিক একইভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী রাষ্ট্র ভারতেরও কিন্তু লবিং তদবির রয়েছে। এখন তাহলে আমরা যে গুঞ্জনগুলো শুনতে পাই, সেই গুঞ্জনগুলো আসলে কি সরাসরি সত্যি কখনো হয়েছে? দেখুন, রাজনীতিতে আসলে চোখের দৃষ্টিতে যা দেখা যায় তার থেকে অনেক বেশি অন্ধকারে ঘটে যায়। এই যে জানাজাকে কেন্দ্র করে বা চট্টগ্রামে প্রশাসন দাঁড়িয়ে থেকে আওয়ামী লীগের যে মিছিল কিংবা আওয়ামী লীগের যে কর্মযজ্ঞ, সেগুলো দেখলো নীরব দর্শক হয়ে, এটাকে কি আপনি সেই গোপন সমঝোতার কিংবা যে গুঞ্জনগুলো আমরা শুনতে পাই, সেই গুঞ্জনের অংশ হিসাবে কোনোভাবে ধরে নিতে পারেন? আমি মনে করি এটাকে সেই গুঞ্জনের অংশ হিসাবে ধরে নেওয়া যেতে পারে। কেন যেতে পারে? কারণ ওই যে শক্ত প্রতিপক্ষ যদি রাজনীতিতে না থাকে এবং রাজনীতিতে একটি শূন্যস্থান তৈরি হয়, তাহলে ছোট ছোট রাজনৈতিক শক্তিগুলো কিন্তু দাবি দাবা নিয়ে ঘাড়ে চেপে বসে। আর এই ঘাড়ে চেপে বসা ভূত কিন্তু অনেক ভয়ঙ্কর হয়। তারা ছলে বলে কৌশলে সরকারকে পতনের দ্বার প্রান্তে নিয়ে যেতেও কিন্তু কোনো দিকে চিন্তা করে না। তাহলে আওয়ামী লীগকে যদি রাজনীতির মাঠে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়,
সেটা সরাসরি দিলে যেহেতু বিভিন্ন ধরনের বাধা বিপত্তির মুখে পড়তে হবে, প্রশ্নবিদ্ধ হতে হবে বর্তমান সরকারকে বা বিএনপি সরকারকে, তাহলে তাদেরকে যদি একটু ছাড় দেওয়া হয়, তাহলে যেমন দেশের জনগণের মধ্যে একটা ব্যালেন্সিং পরিবেশ তৈরি হবে, ঠিক একইভাবে সরকার যে নতুন স্বৈরাচার হয়ে উঠছে না সেটাও কিন্তু জনগণের মধ্যে প্রভাব ফেলতে পারে। জনগণ যদি একবার ধরে নেয় যে এই সরকার আসলে আওয়ামী লীগের থেকে অনেক বেশি গণতন্ত্র হত্যা করার চেষ্টা করছে, আওয়ামী লীগের থেকে বেশি রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তখন জনগণের যে ম্যান্ডেট নিয়ে এই সরকার বসেছিল সেই ম্যান্ডেট কিন্তু তারা হারিয়ে ফেলবে। এবং একটি সরকার যখন জনগণের ম্যান্ডেট হারিয়ে ফেলে, এর পাশাপাশি আন্তর্জাতিক চাপ তাদের উপর থাকে, তাদের পতনের জন্য বা তাদের সরকারকে বেকায়দায় ফেলার জন্য রাষ্ট্রের অন্যান্য অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তি যখন তাদেরকে দাবি দাবার মাধ্যমে চাপ প্রয়োগ করতে থাকে, তখন কিন্তু সেটি সেই সরকারের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং এবং কষ্টসাধ্য হয়ে উঠে মোকাবেলা করার জন্য। এই পরিস্থিতিতে সেই গোপন সমঝোতার যে গুঞ্জন, সেই গুঞ্জনটুকু পর্দার আড়ালে থেকে আমরা বর্তমান সময়ে কিন্তু লক্ষ্য করছি। রাজনৈতিক তৎপরতায় আওয়ামী লীগ বর্তমান সময়ে বিগত 1.5-2 বছরে যা করতে পারেনি, এই 1 মাসে তার 90% কিন্তু করে ফেলেছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি একটা মিছিল বের হলেই কিন্তু গ্রেফতার হওয়া শুরু হতো। কিন্তু বর্তমান সময়ে এই প্রশাসন এবং এই সরকার কিন্তু সেই ব্যালেন্স তৈরি করার চেষ্টা করছে। এটা আওয়ামী লীগের জন্য একটি প্লাস পয়েন্ট, এবং এখানে সম্পূর্ণভাবে বিএনপির যে অস্তিত্বের লড়াই, বিএনপির যে ক্ষমতা ধরে রাখার লড়াই, সেই লড়াইটি বিএনপির একান্ত স্বার্থের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার সেই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটা দিচ্ছি, কারণ তাদের সবার ভিতরে কিন্তু সুপ্ত ভয় কাজ করছে। তারা খুব ভালো করে জানে নিজেদের মধ্যে যদি কোনো ফাটল বা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়, তবে সেই সুযোগের শতভাগ সদ্ব্যবহার করবে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ যদি একবার রাজনীতিতে ফিরে আসার সুযোগ পায়, তবে তারা যে কাউকেই বিন্দুমাত্র ছাড় দেবে না সেটা বলাই কিন্তু বাহুল্য। বিশেষ করে জামাত এবং এনসিপির জন্য এটা এক ধরনের অস্তিত্বের সংকট। তাই মুখে যতই হাক ডাক থাকুক না কেন, ভেতরে ভেতরে তারা কিন্তু একটা অলিখিত সমঝোতা এখানে মেনে চলছে। কেউ কাউকে আঘাত করে ওই তৃতীয় শক্তির ফেরার পথটা সুগম করতে চাইছে না। তবে বিএনপিও এখানে তাদের অস্তিত্ব বাঁচানোর জন্য গুঞ্জন যেটি শুনছি সেটি নিয়ে কাজ করছে। তবে শুধু দেশের ভেতরের রাজনীতি নয়, এই মুহূর্তে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটও কিন্তু বেশ জটিল হয়ে উঠেছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন, একদিকে দেশে হামে শিশু মৃত্যুর হার বেড়ে যাওয়া, আর আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি নিয়ে ইউনুস প্রশাসনের দায় মোচনে বর্তমান সরকার অনেকটাই কিন্তু ব্যাকফুটে চলে গেছে। অন্যদিকে প্রতিবেশী দেশের পশ্চিমবঙ্গে গেরুয়া শিবিরের জয়ের পর ভারতের সাথে আমাদের সম্পর্কের একটা নতুন টানাপোড়েন কিন্তু শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে ব্যাপক জটিলতা বাড়ছে। ভারতীয় ভিসা উন্মুক্ত হওয়ার কথা থাকলেও সেটি খুব সহজে হচ্ছে না, সেই সংখ্যা কিন্তু প্রবল। ঠিক এরকম একটা টালমাটাল এবং অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই হঠাৎ করে ছড়িয়ে পড়লো শেখ হাসিনার সেই অডিও বার্তা। কি রয়েছে সেই অডিও বার্তায় আপনারা অনেকেই হতে যান। 6 মাসের মধ্যে দেশে ফিরে আসার ঘোষণা সম্বলিত এই একটা অডিও ক্লিপ নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের শিরায় শিরায় যেন নতুন করে আবারও রক্ত সঞ্চালন করছে। পুলিশের কাছেও গোয়েন্দা খবর আছে, সামনে হয়তো তারা খন্ড খন্ড ভাবে আরো বড় কোনো শোডাউন করার প্রস্তুতি নিচ্ছে। আর বাস্তব কথা হলো, সারা দেশে যদি অসংখ্য খন্ড খন্ড মিছিল শুরু হয়, তবে পুলিশের পক্ষেও সব জায়গায় উপস্থিত থেকে তা সামলানো আসলে কোনোভাবে সম্ভব নয়। আবার গুঞ্জনের কথা কিন্তু আমি আগেই বলেছি। তো সুপ্রিয় দর্শক, এই যে এত সব ঘটনা প্রবাহ, এগুলোর সমীকরণ মেলালে আসলে কি দাঁড়ায়? মহাকালের এই রাজনৈতিক মঞ্চে কোনো কিছুই কিন্তু চিরতরে শেষ হয়ে যায় না। আওয়ামী লীগ, ছাত্রলীগ, মুজিব সৈনিকদের ধামাকা যেন থামছেই না। ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামের পর ঢাকাতে এবং সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে একের পর এক মিছিলের পর এবার সংসদ ভবনে নতুন ব্যানার, এবং সেই ব্যানারে লেখা আছে শেখ হাসিনার প্রত্যাবর্তন 2.0। এই ব্যানার নিয়ে আজ ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজধানী শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের মূল ফটকে চিরচেনা দৃশ্যপট আজ এক অদ্ভুত এবং অভূতপূর্ব রাজনৈতিক কম্পনে কেঁপে উঠেছে। 5ই আগস্টের পট পরিবর্তনের পর যে লেখাটি সম্পূর্ণ এক ভিন্ন বাস্তবতার সাক্ষী হয়েছিল, সেখানে আজ শোভা পাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত বিশালকার ডিজিটাল ব্যানার। আর এই ব্যানারে কেবল পুরনো স্লোগান নয়, যুক্ত হয়েছে এক ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর রাজনৈতিক টার্ম, শেখ হাসিনার প্রত্যাবর্তন 2.0 লোডিং। জাতীয় সংসদ ভবনের সামনে শেখ হাসিনার প্রত্যাবর্তন 2.0 ব্যানার রাজনৈতিক অঙ্গনে তীব্র তোলপাড় সৃষ্টি করেছে। রাতের অন্ধকারে জাতীয় সংসদ চত্বরে ডিজিটাল পোস্টারিং এর নেপথ্যে কোনো মাস্টার প্ল্যান রয়েছে কি? তৃণমূল থেকে সোশ্যাল মিডিয়া হু হু করে ছড়াচ্ছে রিটার্ন টু মিশন। রাজধানী শেরেবাংলা নগরের অন্যতম প্রধান রাজনৈতিক কেন্দ্রবিন্দু অর্থাৎ জাতীয় সংসদ ভবনের মূল ফটকের সংলগ্ন এলাকায় আজ এক অভাবনীয় দৃশ্যপট যুক্ত হয়েছে। গত বছরের 5ই আগস্ট পট পরিবর্তন পর যে এলাকাটি সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক বাস্তবতার সাক্ষী হয়েছিল, সেখানে আজ হঠাৎ করে শোভা পাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত বেশ কিছু বিশালকায় ডিজিটাল ব্যানার।
কিন্তু সবচেয়ে বড় চমক আর কৌতূহল তৈরি করেছে ব্যানার একটি বিশেষ শব্দযুগল। এই ব্যানারে কেবল পুরনো স্লোগান নয়, বরং যুক্ত হয়েছে সম্পূর্ণ একটি রাজনৈতিক টার্ম, শেখ হাসিনার প্রত্যাবর্তন 2.0। সংসদ ভবনের সীমানা পেরিয়ে এই নতুন প্রচারণার ঢেউ আজ ছড়িয়ে পড়েছে দেশে বিভিন্ন প্রান্তে ও সাধারণ পথচারী থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নতুন করে তীব্র কৌতূহল এবং আলোচনার জন্ম দিয়েছে। আজ আমরা এই প্রত্যাবর্তন 2.0 প্রচারণা নেপথ্যে গভীর মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করব। দর্শক, খবরটা একটু দেখে আসি। সংসদ ভবনের নতুন ব্যানার, আলোচনায় শেখ হাসিনার প্রত্যাবর্তন 2.0। দেখছেন সেই ব্যানারটি লাগিয়েছে এবং আমরা সেই ব্যানারটি যারা লাগিয়েছে সেই ভিডিওটা দেখবো কি বলেছে সেটা একটু দেখি আমরা এখানে। জাতীয় সংসদ ভবনের সামনে শেখ হাসিনা প্রত্যাবর্তন 2.0 সংবলিত ব্যানার ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে কৌতূহল। তৃণমূল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়ছে আলোচনা। রাজধানীর শেরেবাংলা নগরের প্রধান রাজনৈতিক কেন্দ্রবিন্দু তথা জাতীয় সংসদের মূল ফটক এই চত্বরের চারপাশে চিরচেনা দৃশ্যপট হঠাৎ যুক্ত হয়েছে নতুন মাত্রা। গত বছর 5 আগস্টের পথ পরিবর্তন পর যে এলাকাটি ভিন্ন এক রাজনৈতিক বাস্তবতার সাক্ষী হয়েছিল, সেখানে শোভা পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত বেশ কিছু বিশালকায় ডিজিটাল ব্যানার। তবে এবারের ব্যানার কেবল পুরনো স্লোগান নয়, বরং যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক ডিজিটাল টার্ম, শেখ হাসিনা প্রত্যাবর্তন 2.0 লোডিং। সংসদ ভবনের সীমানা পেরিয়ে নতুন এই ধারণা প্রচারণার ঢেউ এখন ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। সাধারণ পথচারী থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যেও নতুন করে কৌতূহল উদ্দীপনার জন্ম দিয়েছে। দর্শক, আমরা একটু ভিডিওটা দেখি। এখানে ভিডিওটাতে আসলে কিভাবে তারা ব্যানারটা লাগাচ্ছে সেটা একটু আমরা দেখে আসি। দর্শক, সরজমিনের রাজধানী গুরুত্বপূর্ণ মোড়গুলো ঘুরে দেখা গেছে সংসদ ভবনের মূল ফটক সংলগ্ন এলাকা সামনে একদম সেই গ্রিলের ভিতরে কিন্তু পুরো অত্যন্ত সুকৌশলে এই ডিজিটাল ব্যানারটা টানানো হয়েছে। ব্যানারের নকশায় বেশ আধুনিকতার ছাপ। এর মূল অবয়ব দেখা যাচ্ছে ব্যানারের এক পাশে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার একটি স্মৃত হাস্যোজ্জ্বল ছবি এবং আর স্লোগানে মেলাবন্ধনে এক সময় অতি পরিচিত স্লোগান শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে কথাটি মূল ভিত্তি ধরা হলো। এর মূল ফোকাস রাখা হয়েছে প্রত্যাবর্তন 2.0 শব্দগুলো এবং সেখানে দেখা হয়েছে লোডিং। তার মানে এই শেখ হাসিনা প্রত্যাবর্তন 2.0 লোডিং যে হচ্ছে, এই কথাটা তারা জানিয়ে দিচ্ছে যে শেখ হাসিনা অচিরেই ফিরবে এবং তারই কিন্তু নমুনা এরা বারবার দেখাচ্ছে এবং এর ভিতরে দলের ভিতরে আরো চাঙা ভাগ শুরু হয়েছে। এই প্রচারণার নেপথ্যে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সমর্থকদের দাবি, দেশে চলমান শাসনতান্ত্রিক এবং অর্থনৈতিক রূপান্তরের এই ক্রান্তি লগ্নে সাবেক প্রধানমন্ত্রীর উপস্থিতি অপরিহার্য। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই এই মনস্তাত্ত্বিক এবং চাক্ষুষ প্রচারণার অবতারণা করা হয়েছে। দর্শক, এই প্রচারণাকে কেবল ঢাকা কেন্দ্রিক একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার কোনো সুযোগ নেই। প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশের প্রত্যন্ত অঞ্চল, বিশেষ করে জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন বাজার, রাস্তার মোড়ে অনুরূপ বিভিন্ন ধরনের পোস্টার, ব্যানার এবং মিছিল সমাবেশ দেখা যাচ্ছে। 5 আগস্টের পর দলটির প্রবীণ এবং শীর্ষ সারির অনেক নেতা আত্মগোপনে নিষ্ক্রিয় থাকলেও এই নতুন ক্যাম্পেইনের পিছনে তরুণ প্রজন্মের কর্মী এবং মাঠ পর্যায়ের নেতা কর্মীদের একটি প্রচ্ছন্ন এবং গভীর ভূমিকা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এবং সবচেয়ে বাস্তবতা দেখা যাচ্ছে জেনজি প্রজন্ম এবং আলফা প্রজন্ম থেকে এই প্রজন্মের ছেলেরা আস্তে আস্তে বা এই পুরো প্রজন্মটাই এখন শেখ হাসিনার ভক্ত বা শেখ হাসিনার নামে কিন্তু তারা নানান ধরনের স্লোগান দিয়ে নিজের জীবন বিপন্ন করা হয়েও স্লোগান গুলো দিচ্ছে। শুধু বাস্তব দেয়াল বা ল্যাম্পপোস্টই নয়, এই ব্যানার ছবিগুলো হুহু ছড়িয়ে পড়ছে ফেসবুক, এক্স হ্যান্ডেলে এবং টিকটকের মতো জনপ্রিয় সামাজিক মাধ্যমে। তৃণমূল কর্মীরা এসব ছবি শেয়ার করে ক্যাপশন লিখছেন, অপেক্ষা কেবল সময়ের, নেত্রী ফিরবেন বীরের বেশে। এই ডিজিটাল রিলের পুরো রাজনৈতিক অঙ্গনে এক মৃদু কম্পন তৈরি হয়েছে। বর্তমান ভারতে একটি নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার দেশ ত্যাগের পর দলটির সাংগঠনিক কাঠামোতে যে বড় ধরনের ধাক্কা লেগেছিল তা কাটিয়ে ওঠার একটি সুদূর প্রসারী কৌশল হিসেবে দেখা হচ্ছে 2.0 ক্যাম্পেইনকে। সমসাময়িক রাজনৈতিক গবেষক এবং বিশ্লেষকদের অভিমত হলো, রাজনৈতিক কোনো কিছুই আকস্মিক নয়। এই ধরনের ব্যানার মূলত কর্মীদের ঝিমিয়ে পড়া মনোবল চাঙ্গা করার এবং দল যে মাঠে ছাড়েনি সেই জানান দেওয়ার একটি পরিকল্পিত মনস্তাত্ত্বিক প্রয়াস। দীর্ঘদিন ধরে প্রকাশ্য রাজনীতি সুবিধা করতে না পারা দলটি নেতাকর্মীরা এখন এই ডিজিটাল পোস্টার এবং কৌশলের আশ্রয় নিয়ে নিজেদের অস্তিত্ব এবং পুনর্গঠনের বার্তা দিচ্ছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাথে সাথে যুক্ত হয়েছে সাধারণ মানুষের আগ্রহ এবং সাধারণ মানুষের মধ্যে বর্তমান সময়ে যে কোনো বাংলাদেশের যে কোনো সময় পরিস্থিতিতে সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এটি এক ধরনের রাজনৈতিক অস্তিত্ব জানান দেওয়ার লড়াই এবং এর মাধ্যমে আসলে আওয়ামী লীগ বারবার ফিরে এসেছে এবং ফিরে আসবে। সংসদ ভবনের মতো একটি অতি সংবেদনশীল এবং সুরক্ষিত এলাকার সামনে এমন ব্যানার দেখে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াত করা সাধারণ মানুষ সকালে হঠাৎ এই ব্যানার দেখে থমকে দাঁড়িয়েছেন। পথচারীদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন, একে বর্তমান সরকারের ব্যবস্থা নিরাপত্তার ফাঁক বা গলদ হিসেবেও দেখছেন। তবে ভিন্ন মত আছে, কেউ কেউ মনে করছেন গণতান্ত্রিক দেশে রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত, তবে তা যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা সংঘাতের কারণ না হয়ে দাঁড়ায়। অন্যদিকে তরুণদের একটি বড় অংশ এই 2.0 শব্দটি ব্যবহার নিয়ে বেশ আগ্রহী। প্রযুক্তিগত পরিভাষা এবং যেমন সফটওয়্যারের নতুন সংস্করণ, যেভাবে রাজনীতির আমদানি করা হয়েছে তা নিয়ে চায়ের দোকানে বিশ্ববিদ্যালয় করিডোরে চলছে নানা রকমই বিশ্লেষণ। দর্শক, পরিশেষে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তন 2.0 লোডিং ব্যানারটি কেবল একটি কাগজের টুকরো বা প্লাস্টিকের শীট নয়, বরং এটি দেশের বর্তমান রাজনৈতিক সমীকরণে সম্পূর্ণ একটি
নতুন উপাদান যোগ করলো। এর মাধ্যমে আগামী দিনে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর অবস্থান এবং সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কি হবে তা এখন দেখার বিষয়। তবে এই প্রচারণাকে কেন্দ্র করে মাঠ পর্যায়ে রাজনীতি যে একটি মৃদু কম্পন সৃষ্টি হয়েছে তা অস্বীকার করার উপায় নাই। আগামী দিনে রাজনীতি কোন সুরঙ্গে প্রবেশ করছে তা এখন দেখার বিষয়। এই ব্যানার কি নতুন কোনো রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস? আপনারা কি মনে করেন দর্শক? আপনাদের কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো আমাদের জানাবেন। ভিডিওটি শেয়ার করে প্রতিটি মানুষের কাছে এই রাজনৈতিক বার্তা পৌঁছে দিন। শেখ হাসিনা ফিরছেন এবং প্রত্যাবর্তন 2.0